রাজনীতিতে পুনর্বাসনের জন্য মুখ পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান। 18 নির্বাচনে রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমছে বাগেরহাটে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় নির্বাচন কমিশনের অনুমোদন। বৃহস্পতিবারই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কার বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের। সংসদে আস্থা বিএনপির। এবং 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক। আগামী সংসদে জয় জয়কার হবে এনসিপির। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওঁত পেতে আছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিতে পারে। জনগণকে দুর্বল করে রেখে সংস্কার টেকসই হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আশুলিয়ায় নৃশংস হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্রের মুক্তি মেলেনি। নৃশংস হত্যাযজ্ঞের প্রতীকী প্রতিবাদ। 1 বছর আগে ঠিক যেখানে ভ্যানের ওপর স্তূপ করে রাখা 6টি মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে প্রতিবাদ সভা বিএনপির। বুধবার আশুলিয়ার শ্রীনগরে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি, যেখানে উঠে আসে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের আর্তনাদ, হাহাকার। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণহত্যার বিচার দাবি করেন তারা। বলেন, দ্রুত নির্বাচন দিলে পূরণ হবে জনগণের আকাঙ্ক্ষা। এভাবে পুড়িয়ে জীবন্ত অবস্থায় মেরেছে, এভাবে শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নেই। তাদের এই আপত্তি, তাদের দুঃখের কারণ ইচ্ছা, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে গণতন্ত্র বাংলাদেশের নির্মাণ আমাদের পক্ষে সঠিকভাবে সম্ভব। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও এখনো গণতন্ত্রের মুক্তি মেলেনি। ফ্যাসিবাদ যেন আর সুযোগ না পায়, তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেন, রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এখনো যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে এক সেমিনারে তিনি কথা বলেন।
এতে অংশ নিয়ে পিআর পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। অন্যান্য দেশে রিসার্চ করে অন্তর্বর্তীকালীন সরকারের যেই অবস্থান থাকবে, আমাদের যে এখানে থাকবে সেই কথাটা নট নেসেসারি। জোরপূর্বক কোনো কিছু যদি চাপিয়ে দেন সেটা আসলে ভালো হবে না। আলোচনার ভিত্তিতে দলগুলো যতটুকু বিষয়ে ঐক্যমতে আসে সেটাই বাস্তবায়ন করুন। মানুষ কিন্তু প্রত্যাশা করে তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিবে, তিনি ক্ষমতার লোভ করবে না, কিন্তু বাস্তবতা কি? অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশে রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি অনিশ্চিত বলে মত দেন বক্তারা। এখনকার যারা আছেন তারাও কিন্তু আশা করছিলেন যে সামাজিক নিরাপত্তার এই জায়গাটা বাড়িয়ে মানুষের আস্থা বাড়াবেন, সেই জায়গাটায় তারা যেতে পারছেন। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশ প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে। এদিকে ফেনীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, ডিসেম্বরে নির্বাচন হলে সুস্থ থাকা সাপেক্ষে অংশ নিতে পারেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে, এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে, অতএব আমাদের নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। এদিন সকালে উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2018 নির্বাচনে রাতে ব্যালট বাক্স 50 ভাগ ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। আদালতে দেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। জবানবন্দিতে মামুন আরও বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়না ঘরে আটকে রাখা, ক্রসফায়ারে হত্যার নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর দফতর থেকে। আফজাল হোসেনের রিপোর্ট। আওয়ামী লীগের আমলে 3টি জাতীয় নির্বাচন হয়। নানা অনিয়মের কারণে 3টি নির্বাচনই দেশে বিদেশে বিতর্কিত। 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট, আর সবশেষ 2024-এর নির্বাচন খেতাব পায় ডামি নির্বাচনের। 5 আগস্টের পর এই নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এছাড়া অনিয়ম তদন্তে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ভোটে জালিয়াতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। আদালতে দেয়া জবানবন্দিতে রাতে ব্যালট বাক্স ভরে রাখার কথা স্বীকার করেছেন নুরুল হুদা। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়। এবার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে 2018-এর 30 নভেম্বরের নির্বাচনে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য। গেল মার্চে সিএমএম আদালতে দেয়া জবানবন্দিতে মামুন বলেছেন, ওই সময়ে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। রাতেই প্রায় 50% ব্যালট বাক্সে ভরে রাখতে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এরপরই মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যা রাজনৈতিক নেতাদের সহায়তায় বাস্তবায়ন করে মাঠ প্রশাসন।
14 এপ্রিল 2020 সাল থেকে 29 সেপ্টেম্বর 2022 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। মামুন তার জবানবন্দিতে বলেছেন, রাজনৈতিক ভিন্নমত, সরকারের হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম করে নির্যাতন, আয়নাঘরে আটকে রাখা, ক্রসফায়ারে হত্যা র্যাবের কালচারে পরিণত হয়। সাবেক আইজিপি বলেন, সিরিয়াস নির্দেশনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত বলে তিনি শুনেছেন, আর কিছু নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, ব্যারিস্টার আরমান টিএফআই সেলে বন্দী আছেন তা র্যাবের ডিজি থাকা অবস্থায় জানতেন তিনি। বেনজির আহমেদ দায়িত্ব হস্তান্তরের সময় আরমান টিএফআই সেলে বন্দী আছেন বলে তাকে জানানো হয়েছিল। গুমের শিকার ব্যারিস্টার আরমান দীর্ঘ 8 বছর পর সরকার পতনের পরদিন 6 আগস্ট মধ্যরাতে আয়নাঘর থেকে মুক্ত হন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ দিয়েছে ইসির কারিগরি কমিটি। ভোটার সংখ্যা বিবেচনায় আসন কমছে বাগেরহাটে। এরই মধ্যে সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে এ নিয়ে নির্বাচন ভবনের বিস্তারিত জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সারা দেশের সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণে নির্বাচন কমিশন গত 16 জুলাই 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। ওই কমিটি পঞ্চগড়, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট সহ বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে 39টি আসনে ছোট বড় সংশোধনের প্রস্তাব দিয়েছে। কমিশনের সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 4,20,000-এর উপরের যেই আসনগুলো বা জেলাগুলো, সেগুলোতে যদি একটা আসন আমরা বাড়াই, শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে, আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে। অ্যাভারেজের নিচে যে কয়টা আছে, শুধুমাত্র দেখা গেছে যে বাগেরহাট এইটা যদি আমরা একটা কমাই, তাহলে মোটামুটিভাবে অ্যাভারেজের কাছাকাছি থাকে। পরে নির্বাচন কমিশন এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তবে আগামী 10 আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদনের সুযোগ থাকছে। 10 আগস্ট পর্যন্ত কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন এনসিপির নেতারা। প্রবাসী ভোটাধিকার নিয়ে ইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা। নির্বাচন কমিশন যেন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। আমরা এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। নির্বাচনে ডিপ ফেক নিউজ বা এআই কন্টেন্ট যাতে বিরূপ প্রভাব ফেলতে না পারে সে লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানান তারা। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 36 জুলাইয়ের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র নিজেরাই ঘোষণা করবে এনসিপি। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এনসিপির পক্ষ থেকে এ আলটিমেটাম দেন আখতার হোসেন। আর জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি দেওয়ার দাবি জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের। এদিকে সংস্কার বাস্তবায়নে সংশয় দূর করার পরামর্শ দিয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, বৃহস্পতিবারের মধ্যেই গ্রহণযোগ্য একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংলাপ শুরু হয়। এদিন সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসেব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত 7টি বিষয়ে শেষ মুহূর্তের সংলাপ করে কমিশন। সভার শুরুতে সংসদে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হয় দলগুলো, তবে আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। তবে এটা রাজনৈতিক দলগুলোর খুবই একটা অনিশ্চিত একটা প্রস্তাবনা। সভার বিরতিতে এনসিপির পক্ষ থেকে 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেন আখতার হোসেন। এ সময় 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধিতা করেন তিনি। জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি,
সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো, অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় আছে বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই, সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদেই ভরসা বিএনপির। জনগণকে ধোঁকা দিয়ে উন্মুক্ত আলোচনা উপেক্ষা করার সাহস কোনো রাজনৈতিক দল করবে না বলে মত দলটির। একটা ন্যাশনাল কনসেনসাস এখানে হচ্ছে, এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি হচ্ছে, কারদের কি পজিশন। সূচনা বক্তব্যে বৃহস্পতিবারের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সনদ তৈরির প্রত্যাশা করেন কমিশন সহসভাপতি। আগামীকালের মধ্যেই অবহিত করতে পারব। আজকের যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু যেটি আমরা সকলেই লক্ষ্য করেছি যে বেশ কিছু বিষয়ে আলোচনা আসলে শেষ হয়েছে। এগুলো এখনো পর্যন্ত 20টি মৌলিক বিষয়ের মধ্যে 12টিতে ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারে থাকা দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। নরসিংদীতে এনসিপির জুলাই পদযাত্রায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহতের ডাক দেন নাহিদ। বলেন, আগামী সংসদে জয় জয়কার হবে এনসিপির। যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বাংলাদেশে এনে বিচারের দাবি তোলেন নাসির উদ্দিন পাটোয়ারি। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার বিকেলে নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নরসিংদীর স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিকেলে নরসিংদী সদরের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা। পদযাত্রা শেষে নগরীর পৌরসভা মোড়ের সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বিচার দাবি করে এনসিপি। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে, ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিপ্লব পরবর্তী সময়ে অনেক কাজে বাধা এসেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে এনসিপিকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ছাত্র উপদেষ্টাদের নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। দেশ গড়তে অন্য দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। জানান, শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। পরে রাতে সাভারের আশুলিয়ার বাইপেল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায় পদযাত্রা। বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মানবে না শহীদ পরিবার। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদ ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, আর ফিরে আসতে দেওয়া হবে না প্রতিহিংসা, সহিংসতা আর প্রাণনাশের হুমকির পুরনো সংস্কৃতি। মতবিভেদ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে। প্রতিহিংসা, সহিংসতা, প্রাণনাশের হুমকি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না। পরে সাভারে একটি কমিউনিটি সেন্টারে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপি নেতারা। আপনাদের কথা শুনবো। সাইফুল রুদ্র, সময় সংবাদ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এনসিপি। বুধবার রাতে ঢাকায় ফিরে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জেলায় জেলায় মাসব্যাপী এই কর্মসূচি শেষ করে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।
তাদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় নাহিদ ইসলাম বলেন, যেসব জেলায় পদযাত্রা হয়নি 5 আগস্টের পর সেসব জেলায় কর্মসূচি পালন করা হবে। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি তুলে ধরবে এনসিপি। আগামী 5 আগস্ট ঘিরে দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই, সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নিজস্ব উদ্যোগে বিশেষ অভিযান চালাচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হয়। আগামী 5 আগস্ট আওয়ামী সরকার পতনের 1 বছর পূর্ণ হচ্ছে। হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের 1 বছর উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজন ঘিরে এরই মধ্যে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে। এ অবস্থায় 5 আগস্ট ঘিরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। 5 আগস্ট কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আপনারা জানেন, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে তাদেরকেই এ ধরনের ভিসা দেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। বুধবার রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত 29শে জুলাই জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন। ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার এনজিওগ্রাম করানো হলে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। পরবর্তী চিকিৎসার বিষয়ে বৃহস্পতিবার চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়। 24 ঘন্টায় রাজধানীতে 186 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে নাশকতার শঙ্কায় সারা দেশে চলছে পুলিশের 11 দিনের বিশেষ অভিযান। অভিযানের গত 24 ঘন্টার তথ্য নিয়ে বুধবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। জানান, রাজধানীতে 471টি টহল টিম ও 66টি চেকপোস্ট পরিচালনা করছে ডিএমপি। এই সময়ে গ্রেফতার হয়েছে 186 অপরাধী। বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। সংবাদ সম্মেলনে উঠে আসে গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদা নিতে গিয়ে সাবেক সমন্বয়কদের। এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকা। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি। এটা অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা ব্যর্থহীনভাবে বলতে পারি, এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করছি। রাজধানীর 50টি থানায় প্রতি মাসে 70টি চাঁদাবাজি, 20টি খুন, 46টি ছিনতাইয়ের মামলা হচ্ছে জানিয়ে অপরাধীদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানান বিএনপির মুখপাত্র। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নাটোরের বড়াই গ্রামে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আহমেদপুর বাজার থেকে জোয়ার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিন ও তার 2 ভাই আজিমুদ্দিন ও হায়দার আলী এবং বাবা মুজিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। ইউসিবি ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন 14,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় লাকমিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এছাড়া 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে পাহাড় সম সম্পদ গড়ে তোলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 5 আগস্টের পরে তার বিরুদ্ধে তদন্তে মাঠে নামে দুদক। মেলে যুক্তরাজ্য, দুবাই সহ বিভিন্ন দেশে 600 বাড়ির সন্ধান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা 1060 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বুধবার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে সাবেক মন্ত্রীর বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান রিলায়েবল ট্রেডিংয়ের নামে মানি লন্ডারিং অপরাধ সংগঠনের অপরাধে জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ 2500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাখ মিয়াকে। তার বিরুদ্ধে অভিযোগ 14,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের। 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয় সাংবাদিক মুন্নি সাহাকেও। অন্যান্যদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলমান রয়েছে সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদ, এটা আমাদের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিন ভুয়া প্রতিষ্ঠানের নামে 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে সালমান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের 965তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজীবন অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি সালমান এফ রহমানকে 100 কোটি ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে। কেবল টিভি সেবাদাতাদের সংগঠন কোয়াবের 2025-27 মেয়াদে দায়িত্ব নিয়েছেন সংগঠনটির সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল। বলেন, পাইরেসি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কোয়াব। এ সময় সবার সহযোগিতায় কেবল টিভি শিল্পকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। শহর থেকে প্রত্যন্ত গ্রামে মানুষের তথ্য কিংবা বিনোদনের খোরাক মেটাচ্ছে কেবল টিভি। নিরবিচ্ছিন্নভাবে গ্রাহক সেবার কাজটি করে যাচ্ছেন প্রায় 5000 কেবল অপারেটর। সম্প্রতি কেবল অপারেটরদের 2025-27 মেয়াদে নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন 33 জন। বুধবার সেখান থেকেই সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবিএম সাইফুল হোসেন সোহেল। সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। দায়িত্ব নিয়েই কেবল অপারেটরদের স্বার্থ রক্ষায় পাইরেসির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান তুলে ধরেন কোঅপ সভাপতি। যে সকল প্রতিষ্ঠান অবলীলায় দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এ সময় কেবল টিভি শিল্পকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান কোঅপের সাধারণ সম্পাদক। আমরা অবশ্যই দায়বদ্ধ, আপনাদের যে কোনো সমস্যা সেটা টেকনাফে হোক, তেঁতুলিয়াতে হোক, যেখানেই হোক, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। পরে নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কর্মসূচি বন্ধ, তবে মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় চিকিৎসা নিতে স্কুলে আসে শিক্ষার্থীরা। যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ 2 জন এখনও রয়েছে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে। তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী সাদ সালাউদ্দিনের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। বিমানবাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্পে সেবা নিতে এসেছেন আহত শিক্ষার্থীরা। বুধবারও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের।
চোখের সামনে ঘটে যাওয়া ভয়াবহ সে ঘটনার ক্ষতচিহ্ন এখনো দগদগে। তাই কাউন্সেলিং এবং নিয়মিত চেক আপের জন্য শিক্ষার্থীদের ডেকে আনা হয়েছে বিদ্যালয়ে। ক্লাস হচ্ছে না কারণ যে আমার একটু অনেক খারাপ লাগতেছিল, তো ট্রমা একটু ইয়ে করতেছিলাম। পরে বাবা বলছিল চলো স্কুল দেখাই নিয়ে আসি। ওই দিনের পর থেকে আমার মাথা ব্যথা করছে। বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ওখানে কি কি হয়েছিল আমার সাথে, এবং তারা আমাকে বললেন যে এটা কিভাবে ঠিক করা যায়। তো আমি ওইটাই তাদের সাথে আলোচনা করলাম এবং তারাও আমাকে সেই জিনিসটা থেকে বের হবার কি উপায় সেটা আমাকে বললো। আমার বাচ্চাটা একটু মানসিকভাবে সমস্যা, কথা বলে না, বাসায় চুপ করে থাকে, খালি কাঁদে। তো এই জন্য ডক্টর দেখাচ্ছি। এর আগেও ডক্টর মেডিকেলে ভর্তি ছিল। ক্যাম্পটা করা হয়েছিল আর কি মেইনলি যারা মেন্টাল ট্রমায় আছে ওইখানে ছিল উপস্থিত তাদের জন্য। আহতদের কিছু অংশকে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হলেও গুরুতররা এখনো কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এখনো দগ্ধ 33 জন ভর্তি রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার তাদের মধ্যে 3 জন ছিল আইসিইউতে, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে। তবে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। গত 2 দিনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে 21শে জুলাই মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 3য় শ্রেণীর ছাত্র সাদ সালাউদ্দিনের কবরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা। পরে বিমান দুর্ঘটনায় সকল আহত ও নিহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভাগ্য বদলের আশায় প্রতি বছর ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন দেশের হাজারো যুবক। ভিনদেশের মাটিতে মাফিয়ার হাতে পড়ে সহ্য করতে হচ্ছে নির্যাতন। মুক্তিপণের টাকা দিতে গিয়ে অনেক পরিবার হচ্ছে সর্বশান্ত। তারপরও থামছে না দালাল ধরে অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা। গবেষণা বলছে কেবল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার তালিকায় বিশ্বে 1 নম্বরে বাংলাদেশ। জুমান সাদিক জাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। আমি কি আমার ছেলের মারেন কি আরে কত ছেলে লিবিয়া আছে, লিবিয়া যে পাঠাইছে ওর লাগে যোগাযোগ করে বলা বাছাই তুলে 25 লাখ টাকা দিতে হইব। লিবিয়ায় জিম্মি ছেলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন মুন্সিগঞ্জের কৃষক সাদেক শিকদার। 2024 সালের জানুয়ারিতে ছেলে রিপন শিকদারকে ইতালি পাঠাতে স্থানীয় দালালকে দেন 15 লাখ টাকা। কথা ছিল দুবাই হয়ে যাবেন ইতালিতে, কিন্তু সেখানে আর পৌঁছাতে পারেননি তিনি। দুবাইয়ে রিপনকে তুলে দেওয়া হয় আরেক দালালের হাতে। লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাকে। শুরু হয় অমানবিক নির্যাতন। সেই ভিডিও দেশে থাকা পরিবারের কাছে পাঠিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। আমাদের মিশরের ফ্লাইট দিছে, ট্রানজিট দিছে, ওই জায়গায় ট্রানজিটের পরে লিবিয়াতে নেওয়া হয়। ঝুলায় পিটায়, খাবার দেয় না, রড দিয়ে বাইরে আয়, তারপরে কারেন্টের শর্ট দেয়। 3 জনের রুম হবে, কিন্তু আমরা 20 জন রাখছে, একজনের শরীরের উপরে একজন। 25 লক্ষ টাকা দাবি করে, তারপর আমরা 25 লক্ষ টাকা দেই নাই, পরে 17 লক্ষ টাকা দিছি। দেশীয় গবেষণা বলছে গেল 1 দশকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের শীর্ষে বাংলাদেশ। আর তাদের 89%কেই নিয়ে যাওয়া হয়েছে বেশি বেতনের চাকরির কথা বলে। এই যাত্রার প্রধান রুট হয়ে উঠেছে ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়া, অতঃপর সাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিস হয়ে ইউরোপের দেশগুলো। 67 লাখ টাকা জিম্মি করে আদায় করেছে, এমন ঘটনাও আছে। বাংলাদেশিরা যেই পন্থায় লিবিয়া থেকে ইউরোপ হয়ে যায়, সেখানে আমরা দেখছি আজকাল কিছু টেকনোলজি ইউজ করা হচ্ছে। 2009 থেকে এখনো পর্যন্ত 70,000-এর বেশি বাংলাদেশি পাচার হয়েছেন এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুটে। UNHCR এর তথ্যও বলছে একই কথা। প্রশ্ন হলো, কেন দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা এত বেশি? আগামী 2রা আগস্টে লাওসে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই খেলতে যাবে বাংলাদেশ নারী দল। অধিনায়ক আফিদা খন্দকার ও পিটার বাটলারের ভ্রমণ ক্লান্তির কথা বিবেচনায় রেখে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি বাফুফে। এদিকে এশিয়ান কাপের জন্য জাপান কিংবা স্পেনে দীর্ঘমেয়াদী কন্ডিশনিং ক্যাম্প করতে চায় ফেডারেশন। কোচিং প্যানেলেও আসতে যাচ্ছে বড় পরিবর্তন। সিডনির টাউন হলে নারী এশিয়ান কাপের ড্রয়ে ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি, অথচ এই অনুষ্ঠানের পুরো আলোটাই নিজেদের করে নিতে পারত আফিদা খন্দকাররা। ড্রয়ে অংশ নেওয়া 12 দেশের মধ্যে একমাত্র লাল সবুজই প্রথমবারের মতো অংশ নিচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে। অথচ আমন্ত্রণ পেয়েও ড্রয়ের অনুষ্ঠানে কোনো প্রতিনিধি পাঠায়নি বাফুফে। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে আছেন নারী দলের অধিনায়ক আফিদা খন্দকার। কোয়ালিফায়ারে অংশ নিতে 2 আগস্ট লাওসে যাবে বাটলার শিষ্যরা। মূলত ফুটবলাররা যাতে ভ্রমণ ক্লান্তিতে না পড়ে, তার জন্য এশিয়ান কাপের ড্রয়ে প্রতিনিধি পাঠায়নি ফেডারেশন। আমাদের আন্ডার 20 টিম মুভ করবে 2 তারিখে, খেলা 4 তারিখ থেকে। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে।
প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে, সব কিছু মিলিয়ে এটা আসলে ক্যান্সেল করা হয়েছে। যেহেতু আন্ডার 20-তে কনসেন্ট্রেট করতে হবে, সেটাও অনেক ইম্পর্টেন্ট। সেটাও এএফসির যেতে পারলে অবশ্যই ভালো লাগতো, আমাদের রিপ্রেজেন্টেশন ওখানে থাকতো, যেটা তো আমরা অবশ্যই চেয়েছি, কিন্তু এই কারণে যাওয়া হয়নি। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও চীনের মতো শক্তিশালী দল, তাই টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। অনুশীলন ম্যাচ খেলতে এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব দিয়েছে বাফুফে। দক্ষিণ কোরিয়া রাজি না হলেও জাপানের উত্তরের অপেক্ষায় আছে ফেডারেশন। বিবেচনায় আছে স্পেনে কন্ডিশনিং ক্যাম্প করারও। তাদের ওখানে গিয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য এবং 1 মাসের একটা ট্রেনিং ক্যাম্প তাদের একাডেমিতে থেকে আমাদের মেয়েরা করবে। এটার জন্য অলরেডি আমি কমিউনিকেট করেছি, বাট সাউথ কোরিয়া থেকে আনফর্চুনেটলি এইমাত্রই সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে যে সাউথ কোরিয়ার সাথে আমরা পাচ্ছি না। এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপ, স্পেনও আমি কথা বলবো। এশিয়ান কাপ লক্ষ্য রেখে নারী দলের কোচিং প্যানেলও শক্তিশালী করতে চায় ফেডারেশন। বিদেশি ফিটনেস কোচের পাশাপাশি গোলরক্ষক ও অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়েও ভাবছে বাফুফে। আমাদের আরও 3টা জিনিস দরকার, এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস, কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি, দেখা যাক কি হয়। এদিকে ডিসেম্বরে আয়োজিত হবে ঘরোয়া নারী লীগ। এই সময়টাতে এশিয়ান কাপের ক্যাম্পে থাকবেন আফ্রিদা, ঋতুরা। বিভিন্ন ক্লাবের হয়ে খেললেও ম্যাচ শেষে ক্যাম্পে ফিরে আসতে হবে ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওঁত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান। 18 নির্বাচনে রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। মামুনের জবানবন্দি, ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দফতর থেকে। এবং বৃহস্পতিবারে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কার বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের। সংসদে আস্থা বিএনপির। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।